হ্যালো আসসালামু আলাইকুম। আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো এই ব্লগটা শুরু করেছি কোরবানি ঈদের আগের দিন। আমরা নিউ মার্কেটে যাচ্ছি। আমার সবসময় ঈদের পরে ঢাকা শহর ঘোরা হয়েছে, বাট ঈদের আগে কখনো এমন ফাঁকা ঢাকা শহরে ঘোরা হয়নি। আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে। তো অবশ্যই আমরা দেখব আজকের ফাঁকা ঢাকা, যেখানে কোনো জ্যাম নেই, কারণ যেহেতু কোরবানি ঈদের একদম আগের দিন আমরা বের হচ্ছি বিকালের দিকে। তো অবশ্যই জ্যাম নেই। আর আবরার পাপা গরু কিনে নিয়ে এসেছে, আমাদের কোরবানির গরু, সেটা হচ্ছে রাত্রের দিকে। তো এখন আর আমাদের কোনো ঝামেলা নেই। তো আমি বলছিলাম যে যাব না, তো আবরার পাপা বলল যে না, তোমাকে যেতেই হবে। তো এই তো, আমি না গেলে সে রাগ করবে। তো আমরা বের হয়ে গিয়েছি। এই যে আমার আহনাব বাবু। একটা ফাংশন আছিল। হ্যালো আবরার, তাকাও। মাশাল্লাহ, আমার বাবা দুটাও খুব হ্যাপি, ঘুরতে বের হয়েছে তাই। তো আমরা এই যে নিউ মার্কেটে যাচ্ছি। আমাদের এলাকাতে এই রাস্তাটা একটু প্রবলেম, বাট আমার শ্বশুরবাড়ির এলাকাটাকে আমি আপন করে নিয়েছি, কারণ যেহেতু এখানে আমার হাজব্যান্ডের সব আপন মানুষ। তো এই তো তো আমার কাছে ভালো লাগে। এই রাস্তাটা একটু প্রবলেম, বাট বাকি সব কিছু ভালোই লাগে, নিজেকে সেফ মনে হয়। তো এই তো আমরা নিউ মার্কেটে যাচ্ছি, তার আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই যে আমি একটু মজা করছিলাম আমার বাচ্চাটার সাথে। দেখেন, আমিও চোখ যা করছিলাম, আমার বাচ্চা কিন্তু আমাকে কপি করছিল। তো মাশাল্লাহ বলবেন অবশ্যই, ওদের দুজনকে দেখে দোয়া করবেন। আর এই তো তো আমি এই যে কাওলা দিয়ে বের হচ্ছি। তো আমার একটু মন খারাপ ছিল, কারণ লাস্ট কিছুদিন কেন মন খারাপ ছিল, আমার বাচ্চাটা যেই স্কুলে পড়াশোনা করে ওই স্কুলে 21শে ফেব্রুয়ারিতে ও যখন স্কুলে যায়, তো যখন ওদের স্কুলে কিছু অ্যাক্টিভিটি হয়, বাচ্চাদের নিয়ে কিছু ছবি তোলা হয়। তো তারপরে আমার বাচ্চাটা যখন ক্লাসে যাচ্ছিল, তখন আমি কিভাবে বুঝাবো, আমার বাচ্চাটাকে আরেকটা বাচ্চা ধাক্কা দেয়, এবং দেখেন একটা বাচ্চা কত পরিমাণ জোরে ধাক্কা দিলে আমার বাচ্চার 4টা সেলাই লাগে। সো এবং প্রচুর ব্লিডিং হয়। ও হোয়াইট কালারের শার্ট পরা থাকে, এবং ওর পুরো শার্টটা একদম রক্তে ভরে যায়। আর ওই দিন আমি স্কুলে যাইনি, কারণ আমি শারীরিক অসুস্থ ছিলাম ওই টাইমে। আমার ব্লগ যদি দেখে থাকে যে 21শে ফেব্রুয়ারির আগে আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল, বুকে প্রচণ্ড ব্যথা থাকতো। তো যার কারণে আমি যাইনি, আমার আম্মু গিয়েছিল। তারপরে যখন স্কুল থেকে মিস বললো যে আবরার হোসেন বাইজিদের একটা শার্ট নিয়ে আসতে, তখনই আমি তো আমার বুকে কামড় দিল যে আমার বাচ্চাটা নিশ্চয়ই কিছু একটা হয়েছে, শার্ট কেন চেলো। তো আমি কি বলবো, তখন তো অসুস্থ ছিলাম, আবার আহনাব বাবু ছোট। তো আবরারের পাপা তখন ও দ্রুত স্কুলে চলে যায়, এবং ওকে নিয়ে সেলাই দেওয়া হয়। এবং এই তো তারপরে আমিও বের হয়ে যাই, আমিও থাকতে পারি না। তারপরে আমি স্কুলে যাই এবং জানতে পারি একটা বাচ্চা পুশ করেছে। তো একটা বাচ্চার নাম আসে। তো আমরা তখন অনেকটাই বলি যে এই বাচ্চাটা কে, গার্ডিয়ানকে। তখন স্কুল থেকে সবাই বলল যে বাচ্চাই তো, আমি আপনাদের সরি। বা আমি বললাম যে কেমন বাচ্চা যে এত জোরে একটা বাচ্চাকে পুশ করে, কিছু কি শেখায় নাই নাকি আমি জানি না। তো আরও তো বাচ্চা ছিল, কোনো বাচ্চার নাম তো আমার ছেলে বলেনি। তো যাই হোক, বুঝেনি তো একটা বাবা মার পক্ষে আর কতটা ধৈর্য ধরে থাকা সম্ভব। আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধরে আমার বাচ্চাটাকে কি বলবো, ওই অবস্থায় আমার বাচ্চা 1 মাসের মতো স্কুলে যেতে পারেনি। 21শে ফেব্রুয়ারির পরে ও ঠিক মতো ক্লাস করতে পারেনি। মাথায় একদম, আমি দেখাবো যদি কখনো কেউ দেখতে চান, আমি দেখাবো যে আমার বাচ্চাটা কতটা কষ্ট পেয়েছে। আর আমার আবরার কিন্তু ঠিক মতো খায় না, খুবই অল্প পরিমাণে খায়, চকলেট এগুলা পেলে তো ভাত খাই না।
তো ওকে আমি সবসময় খুব কি বলে যত্নে বড় করেছি। সবাই সবার বাচ্চাকে যত্নে বড় করে, বাট আমি কখনোই আমার আবরারকে বলবো না তুমি কাউকে ধাক্কা দিয়ে মেরে ফেলো। আর যদি ওর কারণে কেউ কষ্ট পেয়ে থাকে, আমি অবশ্যই সারা জীবন তাকে সরি বলার সেই সৎ সাহসটা আমার আছে। আমি কখনোই বলবো না যে বাবা তুমি ভুল করেছো বা অ্যাক্সিডেন্টলি হয়েছে। তো যাই হোক, আমার স্কুলের ওই মিসরা বললো যে স্কুল খোলার পরে তখন আবার খেলা শুরু হয়ে গেলো, স্কুলে খেলাধুলা শুরু হয়ে গেল 21শে ফেব্রুয়ারির পরে। তো বাচ্চা যেহেতু অসুস্থ, আমরা আর স্কুলে ওই সময়টা আর যাইনি। তো খেলাধুলা শেষ হওয়ার পরে আমরা যখন স্কুলে যাই, মিস বলেছিল যে ক্লাস শুরু হলে তখন আপনাদের ওই যেই বাচ্চারা ধাক্কা দিয়েছে তার প্যারেন্টস আসবে, তার সাথে কথা বলিয়ে দেবে। আমি আর কথা বলিনি। সেই বাচ্চার প্যারেন্টসরা স্কুলে কথা বলেছে কিনা বা যোগাযোগ করেছে কিনা কিছুই জানি না, বাট মিস বললো যে তারা নাকি দুঃখ প্রকাশ করেছে। তো যাই হোক, আমি আর বাদ দিয়েছি। লাইফে কিন্তু অনেক কিছু হয়, সব কিছু কিন্তু শেয়ার করা হয় না। আর আমি আমার কষ্টের কথা না কখনোই শেয়ার করতে পারি না। আমার যখন কোনো বিপদ হয়, আমার বাচ্চাদের অসুখ হয়, আমি কখনোই ফেসবুকে লিখতে পারি না যে আমার বাচ্চা অসুস্থ, আমার মা অসুস্থ। আমার পক্ষে আমার এগুলো আসে না। তো যাই হোক, এই ইতিহাসটা তো ওখানেই গেল। আমিও ক্ষমা করে দিয়েছি, যেহেতু একটা বাচ্চার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট আমি আশা করছিলাম ওই বাচ্চাটার মা এসে আমাকে বলবে যে ভাবি আমার বাচ্চার দ্বারা আপনার বাচ্চা কষ্ট পেয়েছে, আমার বাচ্চাটাকে একটু আদর করবে, এবং তার চোখে মুখে আমি সে যে কষ্ট পেয়েছে সেই কষ্টের অনুভূতিটা আমি পাবো। আর তার বাচ্চার সাথে আমার বাচ্চার একটা বলবে যে তুমি বাবা আর কখনোই আবরার না কোনো বাচ্চাকে আর পুশ করবা না, বা একটা সাবধান আছে না বাবা মা হিসেবে, যেটা আমি তো তার মানে এইটুকুই চেয়েছিলাম। তো আমার আবরারের হচ্ছে ফাইনাল এক্সাম শেষ হয়। তো জুনের 8 তারিখে ওর ফাইনাল এক্সামের রেজাল্ট দেয়। তো ওই দিন হচ্ছে আমরা ওর রেজাল্ট রিসিভ করতে যাই, ঈদের আগেই আর কি, কোরবানি ঈদের আগে রিসিভ করতে যাই। তো ওই দিন আমি রেজাল্টটা নিয়ে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, ওই ছেলের মার সাথে আমার এর আগে দেখা হয়েছে, বাট ওনার কথা শুনে আমি নিজেকে খুশি করতে পারিনি। তাই আমি ওনার সাথে আমি আর কথাই বলিনি। মানে আমার রুচিতে বাড়ছিল যে উনি এসে আমাকে বলবে যে আপনি কষ্ট পেয়েছেন, বা আমার বাচ্চা দ্বারা উনি আমাকে সরি বলবে কি, ওনার অ্যাটিটিউডে মনে হয়েছে যে মানে যাই হোক, মানে অন্যরকম একটা অ্যাটিটিউড, আমি পরে বলছি। তো আমার ছেলে আমাকে বলছে যে আম্মু দেখো, এই যে সাফওয়ান যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আমার মাথা কেটে গিয়েছিল। আমার ছেলে এই কথাটা বলছে। তো আমি তখন হেসে দিয়ে বললাম যে আব্বু তুমি এটা ভুলে যাও, আল্লাহ তোমাকে সুস্থ রাখছে। আমি এই কথাটা বলতে বলতে ওই সাফওয়ানের মা বলে উঠলো, তুমি মিথ্যা কথা কেন বারবার বলো, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি কেন মিথ্যা কথা বলো, এই টাইপের কথাই সে বলতে বলতে সে চলে গেল। আর আমি তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। মানে আমার মুখে আর কোনো কথা আসছে না, আমি জাস্ট অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম যে কি বললো। এবং আমার সাথে আরেকটা বাচ্চার মাও ছিল, সে বললো যে সে কি বললো, আপনি কি বললো আমি বুঝি না। আমি তাকে বললাম যে উনি এটা কি বললো আমার বাচ্চাকে, আমি তো বলি না, আমার বাচ্চা বলছে, সেখানে উনি কি বললো, এটা ওনার বাচ্চার দ্বারা আমার বাচ্চার 4টা সেলাই লাগছে। উনি আমার বাচ্চাকে, আমি কখনো ওনার সাথে কথা বললাম না, ওনার বাচ্চাকে কিছু বললাম না, উনি এতদিন পরে এসে আমার বাচ্চাকে মিথ্যাবাদী বানাই দিল। বলেন কেমনটা লাগে? সো আমি এইসব নিয়ে না খুব একটা, আমি আসলে মানুষের সাথে ঝগড়াঝাটি বা মানুষকে মানে কষ্ট দিয়ে কথা বলতে অনেক চিন্তা ভাবনা করি। আমার কথা যে কেউ যদি আমাকে পছন্দ না করে, আমি তার থেকে দূরে চলে যাই। আমার কাছে মানে আমি ওইটা ভাবি না যে আমি তাকে কষ্ট দিচ্ছি। আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এই ব্যক্তিটা আমাকে পছন্দ করছে না, আমি তাহলে তার থেকে দূরে চলে যাই, আমি তার সাথে কথা বলি না। আমি এই ঝগড়াটা আমি পছন্দই করি না। তো আমার বাচ্চার এত কষ্ট হওয়ার পরেও কিন্তু আমি কিন্তু যাইনি বা তাকে আমার রাগ বা ক্ষোভটা প্রকাশ করিনি। সে উল্টা আমার সাথে আমারই সামনে আমার ছেলেকে এইভাবে কথা বলছে যে আমার বাচ্চা নাকি মিথ্যা বলছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই কথাটার মানে কি বলেন? তো সব কিছু মিলিয়ে আমার আসলে মেজাজটা খুব গরম ছিল, মাথাটাও গরম আছে। আমি জানি না নেক্সট টাইম আমি কি করব। এরপরের বার আসলে আমি ওই ছেলের মাকে অবশ্যই ছেড়ে কথা বলবো না। আমি জানি না, আপনারা শুনে বলবেন যে আসলে আমার কি করা উচিত। তো সব কিছু মিলিয়ে আসলে আমার বাচ্চাদের নিয়ে আমি আসলে খুবই মানে ওরা অসুখ বিষয় সব কিছু মিলিয়ে আমি ওদের নিয়ে এত ব্যস্ত থাকি যে আমি আমার শখের জায়গাটায় ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না। তো এটাই হচ্ছে। তো এখন আপনাদের সাথে ঈদ মোবারক, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার মনের কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি খুবই আমি আপসেট আসলে ছিলাম। আমি কখনোই এই টাইপের কথা বলতে চাই না, বাট আমি শেয়ার করলাম কারণ মানুষের জানা উচিত একটা মানুষের কমন সেন্স আসলে কতটা নিচু হয়ে গিয়েছে।
আমি শুধু এইটাই চিন্তা করি। আমার শুধু একটাই ভয় যে ওই ছেলে যদি আবার আমার ছেলেকে ফেলে দেয়, এই একটা আতঙ্ক আমার। মানে যার মার চিন্তা এমন, তার বাচ্চা কি আর চিন্তা করবে, আমি এটাই চিন্তা করি। তো আমাকে ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি করে থাকি। আর এই তো আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক, অনেক কিছু বললাম, ক্ষমা করে দেবেন। আর এই যে আমরা কিন্তু নিউ মার্কেট থেকে শপিং করে বাসায় চলে এসেছি। আর ঈদের সকালে এত সুন্দর মানে কি বলবো, মসজিদে আপনার শুনতেই পাচ্ছেন এত সুন্দর লাগছিল। সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছি এবং যেহেতু আজকে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ মানে সবাই আসবে, তো আমার একটা টেনশন হচ্ছিল সবার জন্য রান্না করব ভালো হবে কি না। আর সব কিছু আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা, সবাইকে ঠিকমতো খাবার দিতে মানে সঠিক টাইমে দিতে পারবো কিনা সেটা নিয়ে একটু টেনশনে ছিল। আলহামদুলিল্লাহ পেরেছি, সবাই অনেক হ্যাপি হয়েছে এবং সবাই একদম প্রপার টাইমে খাবার পেয়েছে। তো সব কিছু মিলিয়ে এই তো সকাল সকাল উঠে আসলে কাজ করলে আর পরবর্তীতে আর কষ্ট হয় না। তো আমি সকাল সকাল উঠেই আমি সেমাই রান্না করব, রাতে আর কোনো কিছু রান্না করিনি। তো এই যে সবাই নামাজ পড়ে চলে আসছে। আর আমার কিন্তু আবরারের পাপা নামাজে যাওয়ার আগেই ও উঠে হাঁটছিল, তারপরে ও গোসল করে নামাজে যাওয়ার আগেই আমি কিন্তু এই যে সে নামাজে যেতে যেতেই আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। সেমাই রান্না করে আমি টেবিলে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে আমি খিচুড়িটা এই যে ভিজিয়ে নিয়েছি এবং ছটপট আমি 5টারও আগে আমি উঠে মশলা সব কিছু ভিজিয়ে রেখেছি। জাস্ট আমি 6টার পরে উঠে রান্না শুরু করে দিব, কারণ আমার বেবিরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার রান্নাটা শেষ করতে হবে, কারণ আমার বাচ্চাদেরকে সবার আগে সময় দিতে হবে। আর অবশ্যই বাচ্চাদের সাথে সাথে পরিবারের ইম্পর্ট্যান্টটাও কম না। তো আমি খিচুড়ি সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। এদিকে আমার লাচ্চা সেমাই রান্না হয়ে গিয়েছে, এখন আমি লম্বা সেমাইটা রান্না করে নিচ্ছি। আবরারের পাপা আবার এই সেমাইটাকে, জর্দার সেমাইটা খুব পছন্দ করে। এই যে মোটামুটি আমার রান্না হয়ে গেছে, সব কিছু পরিবেশন করে দিয়েছি। এদিকে আবরারের পাপা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, নিচে কোরবানি হচ্ছে আর কি। আর এই তো আমার ননদ চলে এসেছে, আমার ননদের হাজবেন্ড চলে এসেছে। আমার আহনাব বাবুও ঘুম থেকে উঠেছে, ফুপির সাথে সে টিভি দেখছে। আর এদিকে আমি রান্না করছি সকালবেলা। তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আমার ননদ আসার আগেই। আমার হাজব্যান্ড ওরা সবাই মানে নামাজ পড়ে আসতে আসতে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, সেমাই রান্না হয়ে গিয়েছে। এখন শুধু মুরগিটা রান্না করব। আর আমার আহনাব বাবুর ক্ষুধা লেগেছে, বাট আমি ওকে সময় দিতে পারছি না কারণ আমি খুবই ব্যস্ত। তো মুরগিগুলো ক্লিন করব, ক্লিন করে মুরগিটা বসে আমার ননদ বলছিল যে তুমি ভাবি আপনি আপনার আহনাব বাবুকে খাওয়ান। তো আমি বললাম যে না, আমি একটু মুরগিটা বসিয়েই দিই। আর ইলিশ মাছ সুন্দরভাবে ক্লিন করে হলুদ মরিচ মাখিয়ে রেখেছি, যে যখন খাবে তখন ভেজে দিব, যেন ঠান্ডা ঠান্ডা মানে খেতে তো আসলে ভালো লাগবে না। এই যে আমার খিচুড়ি রান্নাটা আপনারাই বলবেন কেমন হয়েছে। তবে সবাই বলেছে অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। এবং একটু আমার আম্মুর কাছে অবশ্যই জিজ্ঞেস করে নিয়েছিলাম কতটুকু চাল দিব, ডাল দিব, তাই আম্মুকেও থ্যাঙ্কস। তো এই যে মুরগির জন্য সব কিছু দিয়েছি। আমি কিন্তু নর্মালি এত তেল খাই না, আমার ননদ এত তেল দিতে বলেছে। আপনারা যারা আমার রান্না দেখেন তারা জানেন যে আমি কতটা তেল দেই। আর এই যে আমার মুরগি রান্না শেষ, একটু কিন্তু আমার ননদ হেল্প করেছিল কারণ আমি আহনাব বাবুকে খাওয়াতে গিয়েছিলাম এরই মধ্যে। তো লাস্ট ফিনিশিংটা আমিই করেছি। আর এই যে এখন গরু কোরবানি দেওয়া হয়ে গিয়েছে, কাটাকাটি চলছে। তো আমি আবার বললাম যে সবাই এসে খেয়ে নাও, বাচ্চারাও আছে। তো আমার ননদের হাজব্যান্ড, তারপরে বাচ্চা, ওদেরকে খেতে বললাম। আমার ননদ, আমার শাশুড়ি বললাম যে আপনারা সবাই খেয়ে নেন, বাবা তো কাটছে ওখানে, বাবা একটু পরে খাবে। আর আপনার পাপাকেও বললাম যে তুমিও চলে আসো, এসে খেয়ে নিও। তো এই হলো আমার বাসার অবস্থা। তো এই যে কেমন লেগেছে আমার এই ভিডিওটা, কারণ আমি এত মানে ছোট ছোট দুইটা বেবিকে নিয়ে আমি মোটামুটি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সব কিছু তো আসলে সুন্দর মতো করা সম্ভব না, কারণ আমার কাছে আমার 2 বাচ্চার প্রায়োরিটি সবার আগে আমার লাইফে। আমি আসলে আমার লাইফে যে আমি ব্যর্থ না তা না, অনেক সময় হেরে যাই, তারপরও চেষ্টা করি। তো এই গরুর মাংসটা মাখিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড, আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, মশলা তেল সব কিছু দিয়ে দিয়েছি। এখন সে রান্না করবে, কারণ আমি সকাল থেকে অনেক কাজ করেছি, তো সে আমাকে একটু হেল্প করতে চলে এসেছে, করবে। তো এই যে মাখিয়ে বসিয়ে দিল। তো আমি তাকে ভিডিও করে রাখলাম, কারণ আসলেই
মানে সকাল ঘুম থেকে উঠে তো অনেক কাজ করছিলাম, আর অনেক মাংস হলে আমি একটু ভয় পেয়ে যাই। আসলে অনেক মাংস রান্না করার অভ্যাস তো নাই, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তো মাংস রান্না হয়ে গিয়েছে এবং খাওয়া হয়ে গিয়েছে, এরপরে আসলে খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আমাদের কোরবানির মাংসটা হয় কি, মানে গরু কাটার পরে বাসায় রান্নার জন্য একটু মাংস পাঠিয়ে দেয়, এটা আবার আমাদের মাংসর ওখান থেকে মানে কম করা হয় আর কি, মানে কম ধরা হয় আর কি ভাগের। তো ওইটা রান্না করে আমরা সবাই খেয়ে নিয়েছি, কারণ মাংস ভাগাভাগি হওয়ার পরে তো সবাই বাসায় চলে গিয়েছে। তো ইনশাল্লাহ সবাইকে খাওয়াতে পেরেছি কোরবানির মাংস রান্না করে। তো এই তো আমার কোরবানি ঈদের প্রিপারেশন বা কী করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।